তো আমরা কস্ট অ্যানালাইসিস শেষ করেছিলাম। এর আগে আমরা প্রোডাকশন থিওরি নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা রেভিনিউ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সো এই রেভিনিউ অ্যানালাইসিস করার পরে আমরা শেষ করব মাইক্রো ইকোনমিক্স টপিক প্রফিট অ্যানালাইসিস করার মাধ্যমে, ঠিক আছে? সো আমরা রেভিনিউ অ্যানালাইসিস শুরু করব অ্যাজ ইউজুয়াল তিনটা বা কয়েক রেভিনিউ রিলেটেড কনসেপ্ট অ্যানালাইসিস করার মাধ্যমে, ঠিক আছে? সো রেভিনিউটা কি? রেভিনিউ মানে আর্নিং বা আয়। অর্থাৎ একটা ফার্ম যে প্রোডাক্ট প্রডিউস করছে সেগুলো সেল করে ফার্ম যেটা আর্ন করছে, ঠিক আছে? অর্থাৎ একটা ফার্ম 1000 ইউনিট প্রডিউস করছে পার ডে। সো বা 1000 ইউনিট তার স্টকে আছে প্রোডাক্ট, এটা সে সেল করবে। সেল করে সে যে টাকাটা পাচ্ছে সেটাই তার আর্নিং বা রেভিনিউ, ঠিক আছে? সো এই রেভিনিউটাও আসলে ডিপেন্ড করছে কোয়ান্টিটির উপর। রেভিনিউটা ডিপেন্ড করছে কোয়ান্টিটির উপর। অর্থাৎ কোয়ান্টিটি মানে সে যদি বেশি ইউনিট সেল করতে পারে বা সেল করতে পারে তাহলে তার রেভিনিউ বেশি হবে, আর যদি সে কম সেল করতে পারে তার রেভিনিউ কম হবে। আর আমরা যদি রেভিনিউ ফাংশনটা এক্সপ্রেস করতে চাই, রেভিনিউ ফাংশনকে আমরা লিখতে পারি টোটাল রেভিনিউ ইজ এ ফাংশন অফ আউটপুট অথবা কোয়ান্টিটি। সো এটা কিভাবে রিলেটেড? এটা পজিটিভলি রিলেটেড দুইটা ভেরিয়েবল। সো কোয়ান্টিটির উপর টোটাল রেভিনিউটা পজিটিভলি ডিপেন্ড করছে, ঠিক আছে? সো এখন আমরা রেভিনিউ রিলেটেড, এটা রেভিনিউ ফাংশন, এটা জাস্ট একটু মনে রাখবেন টোটাল রেভিনিউটা কার উপর ডিপেন্ড করছে। আমরা এখন রেভিনিউ রিলেটেড তিনটা কনসেপ্ট, যেগুলো আমরা টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট দেখছি। এরপরে আমরা দেখছি টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট। এখন আমরা আজকে দেখবো আমরা টোটাল রেভিনিউ। এরপর আমরা দেখবো অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ। লাস্টলি আমরা দেখবো মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ। এই কনসেপ্ট গুলো দেখবো। সো আপনারা এই টার্ম গুলোর সঙ্গে পরিচিত, টোটাল, অ্যাভারেজ, মার্জিনাল, ঠিক আছে? সো টোটাল রেভিনিউ মিনস আমরা যেটা পড়ে আসছি যে একটা ফার্ম যা সেল করছে তা থেকে ফার্ম টোটাল যে আর্ন করছে সেটার সামারি হচ্ছে টোটাল রেভিনিউ, ঠিক আছে? সো এটা জাস্ট মোট আয়, একটা ফার্মের মোট আয় এক মাসে কত, এক সপ্তাহে কত, এক বছরে কত, এটার একটা বেসিক ক্যালকুলেশন টোটাল রেভিনিউ। সো টোটাল রেভিনিউর ফর্মুলাটা আমরা একটু দেখবো। টোটাল রেভিনিউ মিনস a firm's total earning from selling its all products or from selling its products, ঠিক আছে? সো একটা ফার্ম যদি ধরেন প্রডিউস করে 1000 ইউনিটস, ধরেন পার উইক এটা প্রডিউস করেছে, এবং প্রতিটা ইউনিট সে সেল করে 10 টাকা, ঠিক আছে? তাহলে তার এই 1000 ইউনিট সেল করে আর্নিং কত হচ্ছে বলেন তো? 10,000 টাকা। 10 টাকা। 10,000, হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা ইউনিট সেল করে সে পাচ্ছে 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, তাহলে প্রাইস, এটা হচ্ছে পার ইউনিট প্রাইস, একটা ইউনিটের প্রাইস ইনটু সে কত ইউনিট সেল করছে। সো আপনারা যেভাবে বের করছেন 10 × 1000, আপনারা বললেন 10,000, এটা হচ্ছে তার টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউর ফর্মুলাটা কি দাঁড়ালো? প্রাইস ইনটু কোয়ান্টিটি। অর্থাৎ প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আপনি ফার্মের টোটাল রেভিনিউ ডিরাইভ করতে পারবেন। প্রাইসকে কোয়ান্টিটি দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে আপনি ফার্মের টোটাল রেভিনিউ বের করতে পারবেন। এটা কি ক্লিয়ার? টোটাল রেভিনিউ বের করার ফর্মুলা। হ্যাঁ টোটাল স্যার। রেভিনিউ ফর্মুলাটা কি দাঁড়ালো বলেন তো? Price into quantity. প্রাইস ইন্টু কোয়ান্টিটি। হ্যাঁ, প্রাইস ইনটু কোয়ান্টিটি করছি। টোটাল রেভিনিউ সমান প্রাইস ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে?
তো এই ফর্মুলা আমাদের একটু পরে কাজে লাগবে। এরপর আমরা চলে আসি অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ টার্মটাই আপনারা মনে রাখবেন, পার ইউনিট। অ্যাভারেজ বলতে কি বোঝায়? পার ইউনিট। পার ইউনিট। পার ইউনিট। হ্যাঁ, পার ইউনিট থেকে একটা ফার্ম কি রেভিনিউ জেনারেট করছেন, তার মানে পার ইউনিট থেকে সে কি পরিমাণ রেভিনিউটা জেনারেট করছে। পার ইউনিট থেকে একটা ফার্মে যে রেভিনিউ জেনারেট হচ্ছে সেটাই হচ্ছে ফার্মের জন্য অ্যাভারেজ রেভিনিউ। এখন একটু বলেন তো, এই যে একটা ইউনিট সেল করে সে কি আর্ন করছে, আসলে প্রোডাক্টটার প্রাইস না? বলেন। জি। হ্যাঁ স্যার। পার ইউনিট থেকে সে কোন রেভিনিউটা জেনারেট করছে? পার ইউনিট সেল করে সে আর আসলে সে প্রোডাক্টের প্রাইসটা জেনারেট করছে। সো পার ইউনিট রেভিনিউ বা অ্যাভারেজ রেভিনিউ আর প্রাইসটা আসলে একই কনসেপ্ট, দুইটা আসলে একই জিনিস। কেন? অ্যাভারেজ রেভিনিউ মিনস একটা ফার্ম কতটুকু রেভিনিউ জেনারেট করছে অন অ্যাভারেজ একটা প্রোডাক্ট সেল করে। সো একটা প্রোডাক্ট সেল করে সে আসলে প্রোডাক্টটার প্রাইসটাই রিসিভ করছে। এই কারণে আমরা বলি যা অ্যাভারেজ রেভিনিউ তাই আসলে প্রোডাক্টটার প্রাইস। ঠিক আছে? এটা ছাড়াও আমরা অ্যাভারেজ রেভিনিউর ফর্মুলা সেটাও দেখবো, ঠিক আছে? কিন্তু এটা একটু আপনার মাথায় রাখতে হবে, অ্যাভারেজ রেভিনিউ আর প্রাইস আসলে সেম কনসেপ্ট। আমরা যদি অ্যাভারেজ রেভিনিউর ফর্মুলাটা দেখি, আমরা দেখতে চাই পার ইউনিট রেভিনিউ কত। তাহলে দেখেন, এটা একটু বলেন, একটা ফার্ম 1000 ইউনিট প্রডিউস করে, 1000 ইউনিট প্রডিউস করে তার টোটাল রেভিনিউ 10,000। তাহলে এখন বলেন 1 ইউনিট থেকে তার টোটাল রেভিনিউ কত? 10,000 বাই 1,000। 10,000 ডিভাইডেড বাই 1000। তাহলে কত হয়? ভাগ করলে 10 হয়। কত হয়? 10। 10। 10 তাহলে হয়। এটা কোন ফর্মুলা ইউজ করলাম? 1000 ইউনিট সে প্রডিউস করে, তাহলে এটা তার কোয়ান্টিটি। এটা সেল করে তার টোটাল রেভিনিউ কত? এটা হচ্ছে 10,000। তাহলে টোটাল রেভিনিউকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে আমরা পাবো অ্যাভারেজ Average। রেভিনিউ। এখানে প্রোডাক্টটার প্রাইস কত ছিল? 10। এখানে ভ্যালু কত আসছে? 10। তার মানে প্রাইস আর অ্যাভারেজ রেভিনিউ একই ভ্যালু আপনাকে দিবে। আর অ্যাভারেজ রেভিনিউর ফর্মুলা আপনি যেটা মাথায় রাখবেন, অ্যাভারেজ রেভিনিউ সমান টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি। বলেন অ্যাভারেজ রেভিনিউর ফর্মুলা কি? অ্যাভারেজ রেভিনিউ সমান, টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি। হ্যাঁ, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি। ঠিক আছে? তো এটা আপনারা ইয়ের ক্ষেত্রেও দেখছিলেন যে অ্যাভারেজ কস্ট সমান কি? টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। টোটালকে কোয়ান্টিটি কোয়ান্টিটি। দিয়ে ডিভাইড করলে অ্যাভারেজ পাওয়া যায়। টোটালকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে অ্যাভারেজ পাবেন। কার অ্যাভারেজ? রেভিনিউর অ্যাভারেজ। তাহলে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি। ঠিক আছে? অ্যাভারেজ রেভিনিউ ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার, রেভিনিউ আর প্রাইস কি একদমই সেম জিনিস? হ্যাঁ, মানে জেনারেলি দুইটা সেম জিনিসই বিন করছেন। মানে অ্যাভারেজ রেভিনিউ আর প্রাইস সেম জিনিস। অ্যাভারেজ রেভিনিউ মানে টোটাল রেভিনিউ না। স্যার, রেভিনিউ আর কস্টের মধ্যে পার্থক্য কি তাইলে? রেভিনিউ তো আয়, কস্ট হচ্ছে ব্যয়। ও আচ্ছা, ঠিক দুইটা আছে। তো, রেভিনিউ হচ্ছে ফার্ম যা আর্ন করছে, আর কস্ট হচ্ছে ফার্মের যা ব্যয় হচ্ছে। একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার। বুঝতে পারছেন? জি স্যার। সো এই যে আয় থেকে ব্যয় বাদ দিলে আপনি কি পাবেন? প্রফিট পাবেন। এই প্রফিটটা আমাদের নেক্সট টপিক। বুঝছেন? সো প্রফিট অ্যানালাইসিস করতে আপনার টোটাল রেভিনিউ অ্যানালাইসিস আর টোটাল কস্ট অ্যানালাইসিস এগুলো ভালো মতো জানা থাকতে হবে। বলেন, বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি। স্যার এ জায়গায় প্রাইস আর এভারেজ রেভিনিউটা সমান, এটা যদি একটু আরেকবার বলতেন স্যার। অ্যাভারেজ রেভিনিউ মানে কি? পার ইউনিট রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ মানে কি বলেন? পার ইউনিট রেভিনিউ। পার ইউনিট থেকে একটা ফার্ম কত রেভিনিউ আর্ন করছে। তো পার ইউনিট মানে একটা ইউনিট সেল করে সে আসলে কি, একটা ফার্ম থেকে কি পায়?
প্রোডাক্টের প্রাইস পায় না? হ্যাঁ স্যার। তো ও হ্যাঁ হ্যাঁ তো একটা ইউনিট সেল করে সে প্রোডাক্টের প্রাইস পায়, আর অ্যাভারেজ রেভিনিউ এটাই মেজার করে, পার ইউনিট রেভিনিউ কত, অন অ্যাভারেজ রেভিনিউ কত। হ্যাঁ স্যার। ঠিক আছে? সো ঠিক এটাই আছে ফর্মুলা ওয়াইজ আমরা বের করি টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, আর কিছুই না। ঠিক আছে? সো এখন আমরা লাস্ট কনসেপ্ট কি বলেন? স্যার। মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল 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 রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ মানে কি? প্রতি 1 ইউনিটের জন্য যে মানে হ্যাঁ, গুড, রেভিনিউ বাড়ে। গুড। এডিশনাল 1 ইউনিট, এডিশনাল 1 ইউনিট। মার্জিনাল মানে এডিশনাল 1 ইউনিট। তাহলে মার্জিনাল রেভিনিউ মানে এডিশনাল 1 ইউনিট কোয়ান্টিটি যদি ফার্ম বাড়ায়, তাহলে তার রেভিনিউর কি চেঞ্জ হচ্ছে সেটার অ্যানালাইসিস। অর্থাৎ আপনার কোয়ান্টিটি, টোটাল রেভিনিউ, ফার্স্ট ইউনিট সেল করে একটা ফার্ম আর্ন করলো ফর এক্সাম্পল 10, সেকেন্ড ইউনিট সেল করে একটা ফার্ম আর্ন করলো ধরেন 25, মানে সেকেন্ড যে লোকটা তাকে একটু, তার থেকে একটু বেশি দামে প্রোডাক্টটা সেল করবো। থার্ড ইউনিট যার কাছে সেল করবে সে একটু চালাক, হ্যাঁ, সো তার কাছে একটু কম প্রাইসে সেল করতে পারলো। সো একটু দেখেন মার্জিনাল রেভিনিউ কি, টোটাল রেভিনিউটা কোন রেটে চেঞ্জ হচ্ছে সেটার ক্যালকুলেশন। সো কোয়ান্টিটি এডিশনাল 1 ইউনিট, তাহলে কোয়ান্টিটি 1 থেকে 2, 1 ইউনিট বাড়লো, তাহলে টোটাল রেভিনিউ কত বাড়লো বলেন তো? 5 হ্যাঁ, না 50 কত 15 বার? প্লাস 15 স্যার। 15। 15 তাহলে এই 15 হচ্ছে ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড ইউনিট প্রোডাক্ট করার কি বলেন, মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ। সেকেন্ড থেকে থার্ড ইউনিট প্রডিউস করার মার্জিনাল রেভিনিউ কত? 5 5 ফাইভ। ফাইভ, ঠিক আছে। সো মার্জিনাল রেভিনিউটা কিছুই না, আর ফার্স্ট ইউনিটে 10 আছে, এটা 10 রেখে দিবেন, এটাই হচ্ছে মার্জিনাল রেভিনিউ। সো মার্জিনাল রেভিনিউটা কিছুই না, এটা আসলে টোটাল রেভিনিউর রেট অফ চেঞ্জটা মেজার করছে, রেট অফ চেঞ্জ। অর্থাৎ টোটাল রেভিনিউটা কোন রেটে চেঞ্জ হচ্ছে এটার একটা মেজারমেন্ট হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তো এখানে আমরা দেখলাম টোটাল রেভিনিউ 1 থেকে 2-এ গেল, কত ইউনিট টোটাল রেভিনিউ চেঞ্জ হলো। কোয়ান্টিটি 2 থেকে 3-এ গেল, টোটাল রেভিনিউ কত ইউনিট চেঞ্জ হলো। তাহলে এটা একটু বলেন তো, এটা ফর্মুলাটা কি হবে? মার্জিনাল রেভিনিউ সমান, বলেন এটা ফর্মুলাটা কি হবে? Del TR by del তাহলে হ্যাঁ, কার রেট অফ চেঞ্জ বলেন তো? টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ। সো চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কখন, কার ডেল চেঞ্জের কিউ। জন্য? হ্যাঁ, ডেল, কোয়ান্টিটি। হ্যাঁ, চেঞ্জ ইন কোয়ান্টিটি। তাহলে মার্জিনাল রেভিনিউর ফর্মুলা দাঁড়ালো চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। সো চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, আমি আমি আপনাকে যদি বলি থার্ড থেকে ফোর্থ ইউনিটে যে প্রডিউস হচ্ছে সেটার মার্জিনাল রেভিনিউ বের করেন। থার্ড থেকে ফোর্থে যখন সেল করছে তখন তার রেভিনিউ বেড়ে হচ্ছে 50। তাহলে কোয়ান্টিটির চেঞ্জ কত? 4 - 3। এটা সবসময় 1 হওয়া হবে, কারণ আমরা মার্জিনাল দিয়ে এডিশনাল 1 ইউনিট যে কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটি জাস্ট 1 ইউনিট বাড়ছে, এটার কারণে রেভিনিউ কতটুকু চেঞ্জ হচ্ছে সেটার মেজার করার ট্রাই করি। তো কোয়ান্টিটি চেঞ্জটা সবসময় 1ই হবে। টোটাল রেভিনিউ চেঞ্জ কত, নিউ ভ্যালু কত 50, ওল্ড ভ্যালু কত 30, তাহলে টোটাল রেভিনিউ চেঞ্জ কত দাঁড়ালো 20। সো এখান থেকে আপনারা যেটা বিয়োগ করেই বলতেন কত বাড়লো, 30 থেকে 50, 20। এটা আপনারা এখন ফর্মুলা অ্যাপ্লাই করে বললেন মার্জিনাল রেভিনিউ কত, 20। এটা কি বুঝছেন? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা তিনটা কনসেপ্ট দেখলাম, তিনটা কনসেপ্টের ফর্মুলা গুলো যদি আমি আরেকবার লিখি।
দেখেন, টোটাল রেভিনিউ সমান প্রাইস ইনটু কোয়ান্টিটি, অ্যাভারেজ রেভিনিউ সমান টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি ইকুয়ালস প্রোডাক্টের প্রাইস, মার্জিনাল রেভিনিউ সমান চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। এই তিনটা ফর্মুলা মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ জি স্যার। স্যার। থাকবে স্যার। তাহলে আমরা এই পার্টটুকু শেষ করলাম, এরপরে আমরা মুভ করব রেভিনিউ। এই রেভিনিউ গুলোই ডিফারেন্ট মার্কেট স্ট্রাকচারসে কেমন হবে, এটা ইম্পর্টেন্ট টপিক, একটু মনে রাখবেন, ঠিক আছে? সো আমরা এখন কি অ্যানালাইসিস করবো বলেন? রেভিনিউ অ্যানালাইসিস করব, ঠিক আছে? রেভিনিউ অ্যানালাইসিস আন্ডার ডিফারেন্ট মার্কেট স্ট্রাকচারস। সো রেভিনিউ অ্যানালাইসিসের জন্য আমার যে কনসেপ্ট গুলো লাগবে, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এগুলো আমরা ক্লিয়ার করছি। এখন আমাকে জাস্ট একটু ব্রিফলি আইডিয়া নিতে হবে মার্কেট স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে? সো এই রেভিনিউ গুলাই, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এক একটা মার্কেট স্ট্রাকচারে এক এক ভাবে বিহেভ করে, ঠিক আছে? সো মার্কেট স্ট্রাকচার বলতে আমরা মার্কেট স্ট্রাকচার গুলোকে, আমরা কয়েক টাইপের মার্কেট স্ট্রাকচার পাবো, এগুলো একটু লিখে রাখেন। সো যেটাকে আমরা ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি মার্কেট স্ট্রাকচার গুলোকে। একটা হলো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচার। আরেকটা ব্রড ক্যাটাগরি হচ্ছে ইমপারফেক্টলি কম্পিটিটিভ, ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচার, পারফেক্টলি কম্পিটিটিভ, ইমপারফেক্টলি কম্পিটিটিভ। পারফেক্টলি কম্পিটিটিভ এটা একটা হাইপোথেটিক্যাল, মানে এটা খুব বেশি দেখা না গেলেও এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের ভালো মতো বুঝতে হবে। ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটটাই আসলে প্র্যাকটিক্যাল। ইমপারফেক্টলি কম্পিটিটিভ এর মধ্যে কোন কোন মার্কেট স্ট্রাকচার আছে এগুলো একটু লিখে রাখেন। একটা হচ্ছে মনোপলি। মনোপলি টার্মটা আপনারা শুনছেন? হ্যাঁ স্যার, মনোপলি শুনছি। মনোপলি মানে যে মার্কেট স্ট্রাকচারে একজন সেলার আর অনেক বায়ার, ঠিক আছে? এগুলো আমরা একটু পরেই দেখছি। এরপরে মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপসনি, ডুওপসনি বা আপনার অলিগোপসনি, ঠিক আছে? এখানে যে মার্কেট স্ট্রাকচার গুলো দেখলেন সবগুলোই ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপসনি, আর একটা হচ্ছে অলিগোপসনি, ঠিক আছে? তার 5 নাম্বারটা কি? মনোপসনি, MONOPSONY। এরপরে আরেকটা ডুওপসনিও লিখে, মানে যেটা দুইটা দিয়ে, এখানে ডুওপলি যেটা লিখছেন। সো এগুলা তো ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জাস্ট জেনে রাখার জন্য টার্মটা মনোপসনি, অলিগোপসনি, ঠিক আছে?
স্যার, So, চার নাম্বারটা কি লিখছেন? চার নাম্বার। মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন। So, এই যে আপনাকে ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে হবে, পারফেক্টলি কম্পিটিটিভ, ইমপারফেক্টলি কম্পিটিটিভ। আমরা আজকে শুধু এই পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে রেভিনিউ কেমন বিহেভ করে, ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে রেভিনিউ কিভাবে বিহেভ করে। ইমপারফেক্টলি কম্পিটিটিভ বলতে আমরা শুধু মনোপলিকে আজকে বোঝাবো যে মনোপলি মার্কেটে এই রেভিনিউটা কিভাবে বিহেভ করে, সেটার একটা আমরা অ্যানালাইসিস দাঁড় করাবো বা অ্যানালাইসিস করব। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে আগে পারফেক্টলি কম্পিটিটিভকে আপনি কিভাবে ডিফাইন করবেন, একটু খেয়াল করেন ভালো মতো। টার্মটা একটু দেখেন, পারফেক্টলি কম্পিটিটিভ মানে পূর্ণ প্রতিযোগিতা। সো মার্কেটে, এটা তো মার্কেট স্ট্রাকচার, কিসের স্ট্রাকচার? মার্কেট হ্যাঁ, মার্কেট। স্ট্রাকচার। মার্কেটে কম্পিটিশন হয় কার কার মধ্যে বলেন তো? সেলার বায়ার। সেলার বায়ার। সেলার আর বায়ারের মধ্যে। সো আমি একটু এখন পারফেক্টলি কম্পিটিটিভের কি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু নোট নিয়ে রাখেন। মানে মেইন ফিচার গুলো কি কি, মেইন বৈশিষ্ট্যগুলো কি কি, একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। So, এটার ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এখানে আনলিমিটেড নাম্বারস অফ বায়ার্স এবং সেলার্স থাকবে। মেনি বায়ার্স অ্যান্ড সেলার্স। সো অসংখ্য বায়ার এবং সেলার থাকবে, অসংখ্য মানে অসংখ্য। সো এই মেনি বায়ার্স এবং সেলার্স থাকার কারণে এদের মধ্যে যে কম্পিটিশনটা হয় সেটাকে আমরা বলছি পারফেক্টলি পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন তখনই পসিবল যখন যে প্রোডাক্টটা সেল হচ্ছে, ধরেন রাইস, এই প্রোডাক্ট সম্পর্কে বায়ার এবং সেলার বোথ পার্টি কমপ্লিট নলেজ থাকবে, কমপ্লিট ইনফরমেশন থাকবে। অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি কেমন, প্রোডাক্টটা কতটুকু সেল হচ্ছে একটা এরিয়ায়, মার্কেটে স্টক কতটুকু আছে। ঠিক আছে? এগুলো সবই পারফেক্ট, মানে পারফেক্ট নলেজের পার্ট, যেটা আসলে ইন রিয়েলিটি বোঝা ডিফিকাল্ট। একটা প্রোডাক্ট সম্পর্কে ন্যাচারালি সেলারের কাছে বেশি ইনফরমেশন থাকার কথা, যেহেতু সে ডিরেক্ট এটা কালেক্ট করছে, প্রডিউস করছে। কিন্তু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট তখনই পসিবল যখন, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, যখন পারফেক্ট নলেজ, পারফেক্ট অর কমপ্লিট নলেজ অ্যাবাউট প্রোডাক্ট। সো প্রোডাক্ট সম্পর্কে যখন পারফেক্ট বা কমপ্লিট নলেজ থাকবে কার, বাই বোথ পার্টি, বায়ার্স অ্যান্ড সেলার্স, তখন আসলে এটাকে আমরা বলবো পারফেক্টলি কম্পিটিটিভ। পারফেক্ট কম্পিটিশন তখনই পসিবল যখন যে প্রোডাক্টটা সেল হচ্ছে সেই প্রোডাক্টটা সম্পর্কে বায়ার এবং সেলারের কমপ্লিট কমপ্লিট ইনফরমেশন থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? একটু বলেন তো স্যার, এই কথা। ইয়েস সব স্যার। ক্ষেত্রে তো স্যার এই বায়ারের তো স্যার এই কমপ্লিট নলেজ থাকে না স্যার, তাইলে? হ্যাঁ, এই জন্যই তো আমরা ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেটও পড়ি। পারফেক্টলি ও, কম্পিটিটিভ হওয়া পসিবল কখন, মানে কিছু কিছু ক্ষেত্রে এটা হয়, মানে যেটা গ্রামের ক্ষেত্রে হয়, গ্রামে যে ভেজিটেবল সেল করে বা এগ্রিকালচারাল প্রোডাক্ট সেল করে। সো এগুলো নিয়ে মোটামুটি একটা ভালো আইডিয়া থাকে, যারা ওই গ্রামে অনেক বছর ধরে থাকে
লম্বা সময় ধরে থাকে। যখনই গ্রাম থেকে ঢাকায় চলে আসছে তখনই সেটা ইমপারফেক্ট কম্পিটিশন হয়ে যাচ্ছে, কারণ আপনি ঢাকায় থাকেন, আপনি জানেন না গ্রামে কতটুকু সেল হচ্ছে, কতটুকু কি হচ্ছে, বা আপনার কাছে এটা ডিরেক্টলি আসছে না, এটা মিডলম্যান বা মধ্য স্বত্বভোগী হয়ে আসছে, মাঝখানে কেউ না কেউ থাকছে। কিন্তু যে প্রডিউস করছে সেই যদি সেল করে, অর্থাৎ ডিরেক্ট ফার্মার থেকে যদি আপনি নিতে পারেন, যেটা গ্রামে পসিবল, তখন কিন্তু নিয়ার পারফেক্ট কম্পিটিশন, মানে ওটা অলমোস্ট পারফেক্ট কম্পিটিশনকে রিফ্লেক্ট করে, মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে যেটা হয়। আমার হ্যাঁ কথা কি স্যার, বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। সো দেখেন, থার্ড ক্যারেক্টারিস্টিক, পারফেক্টলি কম্পিটিশন তখনই পসিবল যখন যে প্রোডাক্টটা সেল হবে সেটা সেম কোয়ালিটির হবে। সেম কোয়ালিটিকে আমরা বলি হোমোজিনিয়াস কোয়ালিটি। হোমোজিনিয়াস কোয়ালিটি অর্থাৎ প্রত্যেক সেলার, ধরেন রাইস সেল করছে কমপক্ষে 5,000 সেলার, এই 5,000 সেলারই সেম কোয়ালিটির প্রোডাক্টটা সেল করছে, সেম কোয়ালিটি। মানে সেম কোয়ালিটির মানে সবাই যে ভালো কোয়ালিটি সেটা না, মানে একই কোয়ালিটির প্রোডাক্ট সবার কাছে আছে, মানে একটু লো কোয়ালিটির, মিডিয়াম কোয়ালিটির, হাই কোয়ালিটির। লো কোয়ালিটিটাও সবার কাছে সেম, মিডিয়াম কোয়ালিটিটাও সবার কাছে হোমোজেনাস মানে সেম কোয়ালিটির আছে, আর হাই কোয়ালিটিটাও সবার কাছে সেম। অর্থাৎ যে প্রোডাক্টটা সেল করবে সেটা হোমোজেনাস হবে, সেম ক্যাটাগরির হবে, সেম ক্যাটাগরির হবে। বুঝতে পারছেন? স্যার এটা আবার একটু বলবেন, হোমোজেনাস কোয়ালিটি? মানে যে প্রোডাক্টটা সেল হবে সেটা একই কোয়ালিটির হবে, তাহলেই পারফেক্টলি কম্পিটিটিভ করা পসিবল। ঠিক আছে? অর্থাৎ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন থাকবে না, যেমন মানে এখন নর্মালি কি হয়, অনেকগুলো ব্র্যান্ড থাকে, একজনের প্রোডাক্ট আরেকজনের প্রোডাক্ট থেকে ডিফারেন্ট, এই প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের কারণে সে প্রাইসটা ডিফারেন্সিয়েট করতে পারে যে আমি এই প্রোডাক্টের জন্য এই প্রাইস চার্জ করব। কিন্তু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে একটা অ্যাজাম্পশন হচ্ছে একজন সেলার যে প্রোডাক্টটা সেল করবে, এখানে তো অসংখ্য সেলার, মেনি সেলার্স, সে যেটা সেল করবে বাকি সব সেলাররা সেম কোয়ালিটির প্রোডাক্টই সেল করবে। সো এটা একটা অ্যাজাম্পশন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে। সো এটাকে আমরা কি বলি? হোমোজেনাস কোয়ালিটি। কি বলি এটাকে বলেন? হোমোজেনাস কোয়ালিটি। হ্যাঁ, হোমোজেনাস কোয়ালিটি। লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা আমার আজকে কাজে লাগবে সেটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রত্যেকটা সেলারকে বলা হয় প্রাইস টেকার। প্রাইস টেকার কি বলা হয় বলেন তো? প্রাইস টেকার। প্রাইস প্রাইস টেকার মানে সে প্রাইস মেক করতে পারে না, অর্থাৎ তাকে একটা প্রাইস টেক করতে হয়। So, এই প্রসেসটা কিভাবে হয়? মেইন জিনিসটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে যেহেতু অসংখ্য সেলার্স, এই কারণে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে একজন সেলারের প্রোডাক্টের প্রাইসের উপর তেমন কোনো কন্ট্রোল থাকে না। নো কন্ট্রোল ওভার প্রাইস। তার উপর আমাদের অ্যাজাম্পশন হচ্ছে সে সেম কোয়ালিটির প্রোডাক্টটা সেল করছে। এটা একটু ভালো মতো বুঝেন। দেখেন, মূল জিনিসটা কি হচ্ছে, সে প্রাইসটা আসলে সেট করতে পারছে না, প্রাইসটা সে টেক করছে। তার মানে এই মার্কেট স্ট্রাকচারে প্রাইসটা আসলে গিভেন, প্রাইসটা আসলে আমরা ফিক্সড বলতে পারি। ঠিক আছে? তাহলে এই মার্কেট স্ট্রাকচারে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রাইসটা কিভাবে ডিটারমাইন হচ্ছে সেটা আপনাদের অ্যানালাইসিস করে জানতে হবে ভালো মতো। সো এটা আমরা একটু এখন অ্যানালাইসিস করব।
প্রাইসটা কিভাবে ডিটারমাইন হয় পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, এটা একটু ভালো মতো দেখেন। প্রাইস ডিটারমিনেশন আন্ডার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। দেখেন, এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি। আপনি রাইস প্রডিউস করছেন, রাইসের ইন্ডাস্ট্রি কিভাবে ক্রিয়েট হয়? ইন্ডাস্ট্রি আর ফার্মের মধ্যে পার্থক্য বুঝেন? ইন্ডাস্ট্রি ভার্সাস ফার্ম। ফার্ম হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল স্যার এই এন্টিটি। কতগুলা ফার্ম মিললে কি একটা হ্যাঁ, ইন্ডাস্ট্রি হয়? হ্যাঁ। কতগুলো ফার্ম মানে, ফার্ম হচ্ছে একটা একটা ইউনিট, একটা ইউনিট। আর যতগুলো ফার্ম রাইস প্রডিউস করছে সবগুলো মিলে হচ্ছে রাইসের ইন্ডাস্ট্রি, চাল শিল্প, রাইসের ইন্ডাস্ট্রি। ধরেন 5,000 ফার্ম রাইস প্রডিউস করছে। So, এই 5,000 ফার্মস মিলে রাইসের ইন্ডাস্ট্রিটা ক্রিয়েট হয়। বুঝছেন? হ্যাঁ স্যার। তাহলে ফার্ম মানে একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, আর ইন্ডাস্ট্রি মানে সবগুলো ফার্ম মিলে ইন্ডাস্ট্রিটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এখানে একটু দেখেন, এটা হচ্ছে রাইসের ইন্ডাস্ট্রি। সো দেখেন, এটা হচ্ছে রাইসের ডিমান্ড কার্ভ। এটা কিসের ডিমান্ড কার্ভ বলেন? রাইসের। কোয়ান্টিটি, প্রাইস। এটা রাইসের সাপ্লাই কার্ভ। এগুলো আপনারা পড়ে আসছে না, ডিমান্ড সাপ্লাই। জি স্যার। সো এই প্রাইসটা ইকুইলিব্রিয়ামে কি কি পাওয়া যায় বলেন তো? প্রাইস আর কি পাওয়া যায়? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আর প্রাইস পাবো। হ্যাঁ। সো স্যার এখানে, কোয়ান্টিটি নিচে হবে না স্যার? কোয়ান্টিটি। হ্যাঁ গুড, এটা প্রাইস, এটা কোয়ান্টিটি। এখানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা পাবো। সো ইকুইলিব্রিয়াম প্রাইসটা কত হবে? ধরেন 45। কত হলো? আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এখানে ধরেন মানে এই কোয়ান্টিটিতে ধরেন 50 মিলিয়ন ইউনিট বা 50 বিলিয়ন ইউনিট সেল হচ্ছে। কোয়ান্টিটি আমার কনসার্ন না, একটু খেয়াল করেন। এখানে অনেকগুলো ফার্মস প্রোডাক্টটা সেল করছে না? কতগুলো ফার্ম এই প্রোডাক্টটা সেল করছে? 5,000। 5,000। 5,000। এখন ধরেন ইকুইলিব্রিয়াম প্রাইস সেট হলো 45। এখন কোন ফার্ম, একটা ফার্ম ধরেন, একটা ফার্ম যদি এই প্রোডাক্টটা 46 টাকায় সেল করতে যায়, তার থেকে কেউ কিনবে প্রোডাক্টটা? না স্যার, বাকি, আবার একটু বলবেন। এখানে যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা সেট হয়েছে 45, এখন ধরেন এখানে এই প্রাইসে সেল করার কথা কয়টা ফার্মের? 5,000 ফার্মের। এখন একটা ফার্ম ঠিক করলো তারা সেল করবে 46 টাকায়। এখন এই 46 টাকায় কেউ কিনবে কিনা? না স্যার, কিনবে না। কারণ বাকি ফার্মগুলো কত টাকায় সেল করছে? 45। 45। আর বাকি ফার্মগুলো কি অন্য একটা ফার্মকে বেশি টাকায় সেল করতে দিবে? না স্যার, এটা মার্কেট থেকে না না অটোমেটিক স্যার। হয়ে আসবে। হ্যাঁ, তো 45 ফিক্সড। 45। এটা মার্কেট থেকে আসছে, সবাই যেহেতু সেম কোয়ালিটির প্রোডাক্ট সেল করছে, আর এখানে যেহেতু অসংখ্য সেলার, একটা দুইটা সেলার যদি বেশি প্রাইসে সেল করতে চায়, সে আসলে সেল করতে পারবে না, তার মার্কেট থেকে তাকে বের হয়ে যেতে হবে। সিমিলারলি একই লজিকে সে যদি কম প্রাইসে সেল করতে চায়, কোনো ফার্মই তাকে এই প্রাইসে সেল করতে অ্যালাউ করবে না। মোরেওভার সে 45-এ যেখানে সেল করতে পারছে, সে কম প্রাইসে কেন সেল করবে? বুঝতে পারছেন? যেহেতু সেম কোয়ালিটির প্রোডাক্ট, লোকজন কি করবে? তার হাতের কাছে বা ঘরের কাছে বা যাচাই বাছাই করেই কিনবে। সো সে আসলে মানে জানবে মার্কেট প্রাইসটা কত, যেহেতু এটা পারফেক্ট নলেজ আছে। ঠিক আছে? সো আমরা এখন ইন্ডাস্ট্রির ডিমান্ড থেকে ফার্মের ডিমান্ড কার্ভটা ডিমান্ড করব। কার ডিমান্ড কার্ভটা ডিটারমাইন করব? ফার্মের। ফার্মের। এটা একটা ফার্মের। তাহলে একটা ফার্মের আসলে দেখেন, একটা ফার্মের ডিমান্ড কার্ভটা কেমন হবে? তার আসলে প্রাইস নিয়ে কিছু করার নাই, সে প্রাইস টেকার।
সে প্রাইসটা কোত্থেকে টেক করছে? ইন্ডাস্ট্রি থেকে। ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টটার প্রাইস কত সেল হলো, ঠিক সেট হলো? 45। সো এখন তার কাজ এই 45 টাকায় সে কত ইউনিট সেল করবে সেটা ঠিক করা। সে যদি ঠিক করে সে 5000 ইউনিট সেল করবে, তাহলে কত টাকায় সেল করবে বলেন? পার ইউনিট কত 45 টাকায় সেল টাকায়। করবে? পার ইউনিট কত টাকায় সেল করবে? 45 টাকা। 45। তাহলে 5 কে সেল করলে 45। সে যদি 10 কে ইউনিট সেল করে 45 টাকায় সেল করবে। সে যদি 15 কে ইউনিট সেল করে 45 টাকায়। আরো যদি বেশি সেল করতে চায় একই টাকায় সেল করবে। তাহলে বলেন তো এই ফার্মের ডিমান্ড কার্ভটা কেমন হবে? প্যারালাল ভার্টিক্যাল আর কি। বরাবর। এটা হরাইজন্টাল অ্যাক্সিস। ও হরাইজন্টাল সরি অ্যাক্সিসের সরি। প্যারালাল। প্যারালাল। হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এখান থেকে আমার কনক্লুশন কি? এখান থেকে আমার কনক্লুশন হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে। কোন মার্কেটে বলেন? কোন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্মের ডিমান্ড কার্ভ হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল হয়। কেন? কারণ প্রাইসের উপর তার কোনো কন্ট্রোল থাকে না। এখানে মেনি সেলার্স আছে। একজন সেলার পুরো ইন্ডাস্ট্রির অনেক ক্ষুদ্র একটা অংশ। সো পুরো ইন্ডাস্ট্রি প্রাইসকে এফেক্ট করার মতো কোনো কন্ডিশনই তার থাকে না। এই কারণে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এই ফার্মটাকে বলা হয় প্রাইস টেকার। সে প্রাইসটা টেক করছেন, ফিক্সড হিসেবে নিচ্ছেন। এই যে প্রাইসটা ফিক্সড হিসেবে নিচ্ছে সেটা কোত্থেকে নিচ্ছে? ইন্ডাস্ট্রিতে যে প্রাইসটা সেট হচ্ছে ডিমান্ড সাপ্লাইয়ের ইন্টারেকশনে, সেখান থেকে। তো এই প্রাইসে সে প্রত্যেকটা ইউনিট সেল করবে। 1 ইউনিট সেল করলেও 45, 10,000 ইউনিট সেল করলেও 45 সেল করবে। তাহলে তার একটাই কাজ, সেটা কি? কোয়ান্টিটি সেট করা। কতটুকু কোয়ান্টিটি সে সেট করবে, ঠিক আছে? তাহলে এই এই কন্ডিশনটা কি বুঝছেন প্রাইস ডিটারমিনেশনের? বলেন। জি স্যার, বুঝছি। জি স্যার। জি স্যার। তাহলে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ক্যারেক্টারিস্টিক কি কি? এখানে অসংখ্য বায়ার্স এবং সেলার্স থাকবে। সো এখানে প্রোডাক্ট সম্পর্কে দুইটা পার্টি মানে বায়ার সেলারের কমপ্লিট নলেজ থাকবে। প্রোডাক্টের নেচারটা হবে হোমোজেনাস। আর প্রাইস টেকার হবে কে? প্রাইস টেকার হবে কে? প্রাইস সেলার। টেকার হবে ফার্ম না ইন্ডাস্ট্রি সেলার। না বায়ার? ফার্ম। 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 সো প্রাইসটা সে ফিক্সড হিসেবে নিবে, ঠিক আছে? এখন যদি সেম জিনিস আপনি ইমপারফেক্টলি, এখন দেখবো আমরা ইমপারফেক্টলি কম্পিটিটিভ এর ক্যারেক্টারিস্টিক। সো ইমপারফেক্টলি কম্পিটিটিভ এর ক্যারেক্টারিস্টিক এর মধ্যে আমরা দেখব, ধরেন একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিব মনোপলি। সো মনোপলি মানে কি বলেন তো? কয়জন সেলার? একজন। সেলার একজন, বায়ার কতজন? মেনি আনলিমিটেড। বায়ার্স। হ্যাঁ, বুঝছেন? সো জি স্যার। এখন বলেন এখানে কি পারফেক্ট নলেজ থাকবে না? সেলার যে মাত্র একজন তার কাছে বেশি নলেজ থাকবে। সেলারের কাছে বেশি নলেজ থাকবে। হ্যাঁ, তাহলে imperfect knowledge about product, imperfect knowledge about product। আগেরটার সঙ্গে মিল রেখেই আমরা বলছি। আগেরটাই ছিল মেনি সেলার মেনি বায়ার্স, আর এখানে ওয়ান সেলার মেনি বায়ার্স। আগেরটা ছিল প্রোডাক্ট সম্পর্কে পারফেক্ট নলেজ থাকবে, এখানে কি বলছি? প্রোডাক্ট সম্পর্কে ইমপারফেক্ট নলেজ থাকবে। সো সে যে প্রোডাক্টটা সেল করবে, একজন মাত্রই তো সেলার, সেটা কি আর সেম কোয়ালিটির হওয়ার কোনো চান্স আছে? এটা হবে ইউনিক প্রোডাক্ট। এটা কি প্রোডাক্ট? ইউনিক প্রোডাক্ট অথবা হেটারোজেনাস প্রোডাক্ট। হেটারোজেনাস।
হেটারোজেনাস প্রোডাক্ট। হোমোজেনাস এর অপোজিট। এখানে কি একজন সেলার, এখানে তাহলে ফার্ম কয়টা বলেন তো? স্যার একটা। একটা। সো ইন্ডাস্ট্রি কয়টা এখানে? ইন্ডাস্ট্রি কয়টা ফার্ম নিয়ে গঠিত হবে? অনেকগুলো, মানে মোর দেন ওয়ান। একটাই। স্যার তো ওই একটা একটা ফার্মই ফার্মই তো গড়া ইন্ডাস্ট্রি। হবে। জি মনোপলি, স্যার। মনোপলিতে যা ফার্ম তাই আসলে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাহলে প্রাইসের উপর কি কন্ট্রোল থাকবে নাকি কন্ট্রোল থাকবে না? থাকবে স্যার কন্ট্রোল। ফুল থাকবে না কন্ট্রোল স্যার। ওভার প্রাইস। প্রাইসের উপর কমপ্লিট কন্ট্রোল থাকবে। সে প্রাইসটা সেট করবে না ফিক্সড হিসেবে নিবে? ও সেট করবে নিজের মতো। প্রাইস সেটার অথবা প্রাইস মেকার, সে প্রাইসটা ডিটারমাইন করবে, প্রোডাক্টের প্রাইস সে কত সেল করবে। ঠিক আছে, So, এখন বলেন মনোপলিতে ডিমান্ড কার্ভটা কেমন হবে? পারফেক্টলি কম্পিটিটিভে ডিমান্ড কার্ভটা ফার্মের জন্য কেমন হচ্ছিল? হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল, একটু আগেই দেখছেন। তো এখন আমাকে বলেন এই যে ইমপারফেক্টলি কম্পিটিটিভ বা মনোপলিতে ডিমান্ড কার্ভটা কেমন হবে, দেখি কে বলতে পারেন? ভার্টিক্যাল স্যার। কেন ভার্টিক্যাল হবে? সেটা তো স্যার, প্রাইস তো স্যার মন মতো ফিক্স করা যাবে। প্রাইস কোয়ান্টিটি। সে যদি মন মতো সেট করে, ধরেন সে ডায়মন্ড সেল করে, ডায়মন্ডের প্রাইস ধরেন সেট করলো 100K। সে বেশি প্রাইস সেট করলে আপনি কি বেশি প্রাইসে কিনবেন? আমরা কি করব? প্রাইস বেশি হলে আমরা কি করব বলেন তো? বেশি কিনবো না কম কিনবো? স্যার নেগোশিয়েট করে কম কম কিনবো। কম কিনবো। হ্যাঁ, প্রাইস বেশি সেট করলে আমরা কম কিনবো, কোয়ান্টিটি তখন কম। সো প্রাইস বেশি হলে কোয়ান্টিটি আমরা কি করব বলেন? কোয়ান্টিটি আমরা কম কিনবো। প্রাইস যদি সে কমায় তখন কি হবে বলেন তো? বাড়বে না প্রাইস কমবে? বেশি কমালে আবার কিনবো। কিনবো বেশি বেশি। কিনবো। সো সে ইচ্ছা মতো প্রাইস সেট করতে পারলেও তার হাত পা বাঁধা কোথায়? আমরা কিভাবে ডিমান্ড করছি তার উপর। আমাদেরকে দিয়ে যদি সে বেশি কেনাতে চায় তাহলে তার কি করতে হবে বলেন তো? প্রোডাক্টের প্রাইস কমাইতে হবে। প্রাইসটা কম কমায় রাখতে রাখতে লাগবে। হবে। কমাতে হবে। ঠিক আছে, সো তাহলে এই যে ডিমান্ড কার্ভটা কেমন হবে বলেন তো? বলেন। স্লোপ, ডাউনওয়ার্ড স্লোপ। ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড স্লোপিং। স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং। ঠিক আছে, তাহলে ডিমান্ড কার্ভটা কেমন হবে বলেন? ডাউনওয়ার্ড স্লোপিং হবে স্যার। ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ডিমান্ড কার্ভটা ফার্মের জন্য, এটা কিন্তু আমরা ফার্মের কথা বলছি, ফার্মের জন্য ডিমান্ড কার্ভটা কেমন হবে? ডাউনওয়ার্ড স্লোপিং। আর পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ডিমান্ড কার্ভটা কেমন হবে বলেন? হরাইজন্টাল প্যারালাল আর কি। হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল। গুড। এখন আসেন আমরা আমাদের লাস্ট টপিক, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? জাস্ট গ্রাফগুলো দেখে আজকে শেষ করে দিব। আপনার কি এতক্ষণ যা ডিসকাস করছি বুঝছেন মোটামুটি? জি স্যার, বোঝা জি গেছে। স্যার। বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। আর স্যার, এই প্রত্যেকটা কি ফিচার কি থাকা লাগবে, মানে এই যে ইমপারফেক্টলি হইতে হলে মানে কোনো একটা কি ফিচার যদি মিসিং মিসিং থাকে? মানে মেইন ফিচারই হচ্ছে প্রাইস। প্রাইসটা সে সেট করতে পারবে, প্রাইস সেট করলে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এই ফিচার থাকতেই হবে, বুঝছেন? বুঝতে পারছি। এই ফিচার থাকলে বাকিগুলো অটোমেটিক্যালি থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে। সো এখন একটু দেখেন এই কার্ভগুলো ইম্পর্টেন্ট। আমরা শুরুতে দেখব রেভিনিউ, রেভিনিউ কার্ভস
আন্ডার পারফেক্ট কম্পিটিশন। শুরুতে আমরা কি দেখবো বলেন তো? বলেন। রেভিনিউ কার্ভ আন্ডার পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনের আন্ডারে রেভিনিউ কার্ভ গুলো কেমন সেটা অ্যানালাইসিস করবো। কোয়ান্টিটি আর প্রাইস আপনাকে দেওয়া আছে, 1 2 3 4 5। সো এটা কোন ধরনের মার্কেট স্ট্রাকচার? পারফেক্টলি কম্পিটিটিভ না ইমপারফেক্টলি কম্পিটিটিভ, এটা কি দেখে বুঝবেন বলেন তো? প্রাইস। যেহেতু প্রাইস ফিক্স প্রাইস তাহলে দেখে হচ্ছে প্রাইস ফিক্স। পারফেক্টলি কম্পিটিটিভ। হ্যাঁ, ভেরি গুড। প্রাইস আচ্ছা, যেহেতু ফিক্স তাহলে এটা পারফেক্টলি কম্পিটিটিভ। সো নেক্সট এখান থেকে আপনার বের করতে হবে টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ। টোটাল রেভিনিউ বের করার ফর্মুলা কি? ইন্টু কিউ। পি ইন্টু কিউ, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তাহলে বলেন কত হবে? এখানে কত হবে? 10, 10, তারপরে 20, 20, এরপরে 30, 40, 50। এরপরে অ্যাভারেজ রেভিনিউর ফর্মুলা কি? টিআর বাই কিউ। টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তাহলে কত হবে বলেন? 10 ÷ 1 কত হবে? আরে বলেন রে বাবা, এটা কত স্যার হবে বল। সবই 10 হবে আর সবগুলাই কি। 10 হবে। সবগুলোই 10 হবে, কারণ আপনারা তো কারণ প্রাইস টিআর সমান ডিভাইড বাই। এভারেজ রেভিনিউ। হ্যাঁ, এট দ্য সেম টাইম আপনারা জানেন যা প্রাইস তাই অ্যাভারেজ রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ বলেন। ফার্স্ট ইউনিটে 10, এরপরে কত বাড়লো? এখানেও এটা কত সবগুলো 10 বাড়ছে? হবে। 10 বাড়ছে। 10। এখানে কত বাড়লো? 10। এখানেও 10। 10। আর 10 করেই বাড়তেছে। হ্যাঁ, গুড। তাহলে এটা, তাহলে এখান থেকে আমার কনক্লুশন হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রাইস ইকুয়ালস অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস কি? মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস প্রোডাক্টের ডিমান্ড। প্রাইস সমান অ্যাভারেজ রেভিনিউ সমান মার্জিনাল রেভিনিউ। ঠিক আছে? স্যার, ফার্স্ট প্রাইসের ক্ষেত্রে কি আমরা মার্জিনাল রেভিনিউটা টেনই ধরবো? হ্যাঁ, গ্রাফে আঁকার সুবিধার জন্য আমরা টেনই ধরবো। এটা আপনি ব্ল্যাঙ্ক রাখলে এটা পারফেক্ট, কিন্তু আমরা যেহেতু গ্রাফে দেখাবো আমরা কনসেপচুয়ালি ধরে নিব 0 থেকে 1 1 ইউনিট বাড়ছে, তখন টোটাল রেভিনিউ 0 থেকে 10 হয়েছে, মানে এটা 10। জাস্ট গ্রাফ আঁকার সুবিধার্থে এভাবে অ্যাজিউম করে নিব। তাহলে এখন বলেন টোটাল রেভিনিউ কার্ভটা কেমন হবে? তাড়াতাড়ি বলেন, দেরি হলে আপনাদেরই লস, দেরি হবে শেষ করতে। টোটাল রেভিনিউ কার্ভটা কেমন হবে? আরে বাবা আপওয়ার্ড তাড়াতাড়ি। স্লোপিং। 1 2 3 4 5, এখানে বসান ভ্যালু গুলো মানে 10 স্যার 10 20। ইউনিটে ফিক্স। হ্যাঁ, তো আপওয়ার্ড স্লোপিং আপওয়ার্ড স্লোপ। স্ট্রেট লাইন। হ্যাঁ, গুড। এটা বলতে এতক্ষণ লাগে? এটা আপওয়ার্ড স্লোপিং অ্যান্ড স্ট্রেট লাইন। আপওয়ার্ড স্লোপিং কেন? কোয়ান্টিটি বাড়ছে, টোটাল রেভিনিউ বাড়ছে। আপওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড স্লোপিং অ্যান্ড স্ট্রেট লাইন। ঠিক আছে? তাহলে এটা কোন মার্কেট স্ট্রাকচারে বলেন? স্যার পারফেক্টলি পারফেক্টলি কম্পিটিটিভ। কম্পিটিটিভ না। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট স্ট্রাকচারে টোটাল রেভিনিউ কার্ভটা আপওয়ার্ড স্লোপিং এবং স্ট্রেট লাইন।
এরপরে বাকি কার্ভগুলো কেমন হবে বলেন? সবই তো একই জিনিস, যা যা প্রাইস, তাই অ্যাভারেজ রেভিনিউ, তাই মার্জিনাল রেভিনিউ, স্যার তাই সেমই হবে। হরিজন্টাল এক্সিস এ স্যার প্যারালাল স্যার। বাকিগুলো হচ্ছে প্রাইস। গিয়ে প্যারালাল হবে। এখানে সব রেভিনিউ, এখানে সব রেভিনিউ কার্ভ, আর এখানে কোয়ান্টিটি। তাহলে 1 2 3 4 5, whatever will be the quantity, all the values will be fixed at 10. তাহলে এই কার্ভটাই প্রাইস, এই কার্ভ, প্রাইস কার্ভ মানে ডিমান্ড কার্ভ, ঠিক আছে? এটা যদি প্রাইস হয়, এটা যদি কোয়ান্টিটি হয়, এটাই তো ডিমান্ড বোঝায়, প্রাইস কোয়ান্টিটি ডিমান্ড। এটা অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এটাই মার্জিনাল রেভিনিউ কার্ভ, এটাই ডিমান্ড কার্ভ। এটা কি বুঝছেন? জি স্যার। সো আপনাকে যদি বলে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে অ্যাভারেজ রেভিনিউ কার্ভের শেপ কেমন, এক্সপ্লেন করেন, তাহলে এটা হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে ডিমান্ড কার্ভ কেমন ফার্মের জন্য, এটা হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল। মার্জিনাল রেভিনিউ কার্ভ কেমন, হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে আমরা অ্যানালাইসিস করলাম। এখন আমরা মুভ করব ইমপারফেক্টলি কম্পিটিটিভ। কোথায় মুভ করব বলেন? রেভিনিউ কার্ভস আন্ডার imperfect competition. Quantity 1 2 3 4 5 6, price, এখানে কোয়ান্টিটি 1 ইউনিট সেল হচ্ছে, কম সেল হচ্ছে কেন বলেন তো? প্রোডাক্টের প্রাইস বেশি না কম? বেশি। প্রাইস 10। সো সে যদি আমাকে 2 ইউনিট সেল করতে চায়, তাকে কি করতে হবে? প্রাইস কমাতে হবে। প্রাইস কমাতে হবে। আরো 1 ইউনিট বেশি সেল করতে চাইলে কি করতে হবে? বলেন। স্যার আরো প্রাইস কমাতে হবে। আরো প্রাইস কমাতে হবে। তাহলে এই যে এই স্ট্রাকচারটা দেখে আপনারা কি বুঝবেন, এটা কোন ধরনের মার্কেট স্ট্রাকচার বলেন? ইমপারফেক্টলি কম্পিটিটিভ। ইমপারফেক্টলি, মনোপলি। হ্যাঁ। ইমপারফেক্টলি কম্পিটিটিভ অথবা মনোপলি, ঠিক আছে, গুড। সো এখান থেকে আপনি টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ বের করেন তাড়াতাড়ি। বের করছেন? টোটাল রেভিনিউর ফর্মুলা কি বলেন তো? কিউ ইন্টু পি। পি ইন্টু কিউ। তাহলে এখানে 10, 9 কে 18, 24, 28, 30, 30, এটা কি ঠিক আছে? আমি কি ঠিক লিখছি ভ্যালুগুলো? জি স্যার ঠিক আছে। তাহলে আমাকে এখন বলেন টোটাল রেভিনিউ কার্ভের শেপটা কেমন হবে, কুইক। দেখি কে আগে বলতে পারেন। ডাউনওয়ার্ড স্লোপিক। ডাউনওয়ার্ড স্লোপিং? না না না, স্যার আপওয়ার্ড। ওয়ার্ড স্যার। হ্যাঁ, এটা বাড়তেছে, টোটাল রেভিনিউ বাড়তেছে, আপওয়ার্ড স্লোপিং। আর এটা কি আগের মতো স্ট্রেট লাইন হবে? না স্যার স্যার, স্ট্রেট লাইন হবে স্ট্রেট না। লাইন হবে না, কার্ভ হবে স্যার। এটা কোন রেটে বাড়তেছে? দেখেন, এগুলো বারবার আপনাদের বলা হয়েছে যে ডিক্রিজিং হচ্ছে স্যার। সেম ডিক্রিজিং রেটে রেটে। বাড়লে স্ট্রেট লাইন, আগেরটা স্ট্রেট লাইন ছিল। ইনক্রিজিং রেটে বাড়লে কনভেক্স, ডিক্রিজিং রেটে বাড়লে কনকেভ। তাহলে এটা কোন রেটে বাড়তেছে বলেন? ডিক্রিজিং রেটে। ডিক্রিজিং রেটে। ডিক্রিজিং রেটে। প্রথমে 8 বাড়ছে, এরপরে 6, এরপরে 4, এরপরে 2, এরপরে 0। তাহলে টোটাল রেভিনিউ কার্ভ কেমন হবে? কনকেভ। 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 ইনক্রিজ করবে ডিক্রিজিং রেটে, ইনক্রিজিং এট এ ডিক্রিজিং রেট।
সো আগেরটা কেমন ছিল, পারফেক্টলি কম্পিটিটিভে কেমন বলেন, পারফেক্টলি কম্পিটিটিভে কেমন? আপওয়ার্ড স্লোপ স্ট্রেট লাইনের আর ইমপারফেক্টলি কম্পিটিটিভে কেমন? আপওয়ার্ড স্লোপিং এন্ড কনকেভ কার্ভ। কনকেভ, হ্যাঁ কনকেভ। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে বলেন। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখন অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউটা বলেন, কুইকলি বলেন। টিআর ডিভাইডেড বাই কিউ, 10 ডিভাইডেড বাই 1 কত হয়? 10। 18 ডিভাইডেড বাই 2 কত হয়? 9। এরপরে 24 ডিভাইডেড বাই 3, 8। 28 ডিভাইডেড বাই 4, 7। প্রাইসের সমানই 30 হবে। ডিভাইডেড বাই 5, 6। 30 ডিভাইডেড বাই 6, 5। তাহলে অ্যাভারেজ রেভিনিউ বের করতে পারবে না, টিআর ডিভাইডেড বাই কিউ? জি স্যার। স্যার আর দেখেন এখানে প্রাইস আর অ্যাভারেজ রেভিনিউ সমান। মার্জিনাল রেভিনিউটা বলেন তো কত হবে? প্রথমে কত যা আছে তাই 10। হ্যাঁ, এরপরে 10। কত বাড়ছে? 8। ও না না, সরি কত সরি বাড়ছে? 8। এরপরে 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 4। এরপরে এরপরে শূন্য। বলেন, জিরো। এরপরে কত বাড়ছে? স্যার জিরো। 0। তাহলে বলেন এখানে রিলেশনশিপটা কেমন? প্রাইস সমান অ্যাভারেজ রেভিনিউ গ্রেটার দেন এমআর। এই যে দেখেন, এআর এমআর এর থেকে বড়, এআর এমআর এর থেকে বড়, এআর বড়, সব ক্ষেত্রে এআর বড়। তার মানে এআর গ্রেটার দেন এমআর অথবা প্রাইস গ্রেটার দেন অ্যাভারেজ রেভিনিউ। এটা কি ক্লিয়ার বলেন তো? স্যার প্রাইস গ্রেটার দেন মার্জিনাল রেভিনিউ হওয়ার কথা না? সরি, প্রাইস গ্রেটার দেন মার্জিনাল রেভিনিউ, হ্যাঁ গুড। প্রাইস গ্রেটার দেন মার্জিনাল রেভিনিউ, আর প্রাইস আর এআর তো সমান। ঠিক আছে, গুড। এখন বলেন আহ এই কার্ভ দুইটার শেপ কেমন হবে? স্যার ডাউনওয়ার্ড স্লোপ হবে স্যার। আগে আগে বলেন এআর কার্ভটা কেমন হবে? দুইটা তো আর একই কার্ভ হবে না, কারণ এআরটা এমআর এর থেকে বড়। দুইটা তো আর একই কার্ভ হবে না, রাইট? জি স্যার। দেখেন কোয়ান্টিটি বাড়ছে, প্রায় অ্যাভারেজ রেভিনিউ কমছে, ডাউনওয়ার্ড স্লোপিং, গুড। এখন এটি কি স্ট্রেট লাইন হবে না স্যার স্ট্রেট লাইন হবে স্যার। কেন? স্যার সেম রেটে সেম কমছে। রেটে কমতেছে। হ্যাঁ, তাহলে দেখেন এটা অ্যাভারেজ রেভিনিউ ডাউনওয়ার্ড স্লোপিং, এটাই প্রাইস, প্রাইস অ্যাভারেজ রেভিনিউ, এটা কখনো জিরো হবে না। প্রাইস কখনো জিরো হওয়া যায়? না স্যার। গুড। এরপরে বলেন মার্জিনাল রেভিনিউ কার্ভটা কেমন হবে? স্যার ওইটাও স্যার ডাউনওয়ার্ড স্লোপ হবে স্যার। 1, স্ট্রেট 2, লাইন। 3, 4, 5, 6 এক করে বাড়ছে, এটা কত করে কমছে? 10, স্যার 8, দুই 6, করে 4। এটা দুই কি করে মার্জিনাল রেভিনিউ এভারেজ রেভিনিউর উপরে হবে না নিচে হবে? নিচে মার্জিনাল হবে স্যার। রেভিনিউ কার্ভটা উপরে হবে এভারেজ রেভিনিউর না নিচে হবে? নিচে হবে স্যার। স্যার নিচে নিচে। হবে। কেন? কারণ কারণ এভারেজ রেভিনিউ বড়, মানে মার্জিনাল বড় রেভিনিউ ছোট। ও ছোট। তাহলে এটা মার্জিনাল রেভিনিউ, এই যে এটা জিরো হবে, জিরো হওয়ার পর এটা নেগেটিভ হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার এমআর কার্ভ, এটা হচ্ছে আপনার এআর কার্ভ। তাহলে এগুলো পয়েন্ট ধরে ধরে আঁকতে পারবেন না? ইয়েস বলেন, স্যার। পয়েন্ট ধরে ধরে আঁকতে পারবেন? জি স্যার। সো এই এই হচ্ছে আমাদের টপিক ছিল আজকে। আমরা দেখলাম পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এটা হচ্ছে টোটাল রেভিনিউ কার্ভ, আপার স্লোপিং অ্যান্ড স্ট্রেট লাইন। ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এটা আপওয়ার্ড স্লোপিং কিন্তু কনকেভ। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল। ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে মার্জিনাল রেভিনিউ কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, সরি হরাইজন্টাল অ্যাক্সিসের প্যারালাল। ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে মার্জিনাল রেভিনিউ কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, এটা জিরো হবে, জিরো হয়ে নেগেটিভ হতে পারে। ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এটা আপনার অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এটা ঠিক নিচে মার্জিনাল রেভিনিউ কার্ভটা থাকবে যেটা জিরো হতে পারবে, কিন্তু অ্যাভারেজ রেভিনিউ কখনো জিরো হবে না, কারণ এটাই প্রাইস, প্রাইস কখনো জিরো হতে পারবে না।
এটুকু কি ক্লিয়ার যা বলছি? জাস্ট জি সামারি স্যার। ড্র করলাম। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের রেভিনিউ অ্যানালাইসিস। এই ক্লাসটা একটু দেখে ফেলবেন। আমরা আরেকটা ক্লাস পাবো, মানে লাস্ট ক্লাসটা একটা গ্রুপের শনিবার আর একটা গ্রুপের রবিবার। সো আমরা ওভাবে ফিক্স করে নিব, আমরা প্রফিটটা অ্যানালাইসিস শুরু করব। এরপরে আমরা দেখি অফলাইন ক্লাসে আমরা ওর পর থেকে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমি রেকর্ডিংটা অফ করলাম।